আসসালামু আলাইকুম, আমি আফরিন আঞ্জুম, নারায়ণগঞ্জ হাই স্কুলের সহকারী শিক্ষক। আজকে আমি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব। অধ্যায়টি হচ্ছে গতি। পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি। দেখো, আলোচ্য বিষয়গুলো হচ্ছে স্থিতি, রেস্ট, গতি হচ্ছে মোশন। বিভিন্ন প্রকার গতি, এখানে কিছু গতি আছে, সেই গতির দেখবো আর কি আছে। স্কেলার ও ভেক্টর রাশি, আর দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন, গতির সমীকরণ, আর আছে পরন্ত বস্তুর গতি। আচ্ছা, এগুলো দেখো, স্থিতি হচ্ছে রেস্ট, গতি মোশন। এগুলোর সাথে সাথে আমাদের বাংলা সাথে ইংরেজিগুলাও কি জানতে হবে, ঠিক আছে। বিভিন্ন প্রকার গতি হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মোশন। স্কেলার রাশি, ভেক্টর হচ্ছে ভেক্টর। দূরত্ব হচ্ছে ডিস্টেন্স, দূরত্বকে বলা হয় ডিস্টেন্স ইংরেজিতে। আর সরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। দ্রুতি হচ্ছে স্পিড, আর বেগ হচ্ছে ভেলোসিটি। ত্বরণ হচ্ছে অ্যাক্সিলারেশন, আর হচ্ছে মন্দন হচ্ছে ডিসেলারেশন। তারপরে হচ্ছে কিছু গতির সমীকরণ, আমরা এটা সমাধান করবো, শিখবো। কিছু অঙ্ক আছে, সেটাও দেখবো। আর পরন্ত বস্তুর গতি, লস অফ ফলিং বডিজ, ঠিক আছে। তাহলে আমরা মূল পড়ে যাই। প্রথমে আমরা প্রসঙ্গ কাঠামো কি সেটা বুঝে নিই। যে বিন্দু বা বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয়। বস্তুর, যেমন আমরা তোমাদের যদি প্রশ্ন করা হয় তোমাদের স্কুলের অবস্থান কোথায়, ঠিক না, তোমরা হয়তো বলবে যে কালীরবাজার। কিন্তু ফিজিক্সের ভাষায়, পদার্থবিজ্ঞানে শুধু কালীরবাজার এই অবস্থানটা বললে কিন্তু তোমার স্কুলের অবস্থানটা নির্ণয় হবে না। কারণ হচ্ছে কোনো প্রসঙ্গ কাঠামো থেকে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করতে বলা হয়েছে। সেই প্রসঙ্গ কাঠামোটা কি তোমার বাসা থেকে, তাই না? তাহলে বাসা হচ্ছে তোমার বাড়িটা, যেটা সেটা হচ্ছে যদি প্রসঙ্গ কাঠামো ধরি আমরা, মানে দৃঢ় বস্তু যেটা, যে বিন্দুর সাপেক্ষে আমরা অবস্থান নির্ণয় করবো, সেই প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে হলো তোমার বাসা, ঠিক আছে। বাড়িটা হচ্ছে তোমার প্রসঙ্গ কাঠামো। আর অবস্থানটা যদি আমরা বুঝতে চেষ্টা করি যে অবস্থানটা কি, স্কুলের অবস্থানটা কি, তখন তুমি যদি কালীরবাজার বলো তাহলে তো হচ্ছে না। কারণ ফিজিক্সের ভাষায় সেটা মান লাগে। যেমন তুমি বলতে পারো যে দূরত্ব 1 মিটার বা 2 কিলোমিটার, সেটা 1 কিলোমিটার বা 2 কিলোমিটার, কিন্তু ফিজিক্সের ভাষায় সেটাও হবে না। কারণ তোমাকে মান ও দিক উভয়ই বলতে হবে, ঠিক আছে। সেটা তোমার বাসা থেকে উত্তর দিকে না পূর্ব দিকে না পশ্চিম দিকে, সেটারও দিক নির্ণয় করে তোমাকে বোঝাতে হবে যে অবস্থানটা কোথায়, তাহলেই তোমার অবস্থানটা বোঝা যাবে। তাহলে প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে বিন্দু থেকে, যেটা তোমার বাসা, যেখান থেকে তোমরা অবস্থান নির্ণয় করছো, বা কোনো শপিং মল হতে পারে প্রসঙ্গ কাঠামো। আর আবার যে অবস্থানটা যদি তোমার স্কুলের, সেটা হচ্ছে যদি অবস্থান বিন্দু বা অবস্থানটা ধরি, সেটা বোঝায়। এরপরে দেখো স্থিতি। এখন যেহেতু অবস্থান যদি হয়, স্থিতি যদি বোঝাতে যায়, তাহলে কোনো কিছু মানে সময়ের সাপেক্ষে, যখন কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সেই অবস্থানে যদি পরিবর্তন না ঘটে, যদি অবস্থানটা আমরা শিওর, এখন দেখছি যে এই ক্যামেরার সামনে আমি কি স্থির, তাই না? এই ঘটনাকে কি বলা হচ্ছে স্থিতি, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে ক্যামেরার নাম একটি স্থিতি। ওই সময় পরিবর্তনের সাথে আমাদের কিন্তু কোনো পরিবর্তন, যদি আমি স্থির থাকি, ঠিক আছে, স্থির থাকি, তাহলে সেটা হবে স্থিতি। আর হচ্ছে যদি পরিবর্তনের সাথে সময় পরিবর্তনের সাথে যখন কোনো বস্তু প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, যদি ক্যামেরাটার প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমি যদি স্থির না থাকি, পরিবর্তনশীল হচ্ছে, তাই না, আমার পরিবর্তন ঘটছে, তাহলে কি হবে, আমার গতি। এই ঘটনাকে বলা হবে গতিশীলতা, ঠিক আছে। তাহলে স্থিতি আর গতিশীলতা কি বা গতি কি, বুঝতে পেরেছি। পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর স্থিতিকে পরম স্থিতি এবং গতিকে পরম গতি বলা হয়। এখন দেখা যায় যে পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো আমরা আসলে খুঁজে পাবো না, কারণ আমরা প্রতিনিয়তই জানতে পারছি যে জানি যে সূর্যের চারদিকে কি পৃথিবী ঘুরছে। এখন আপেক্ষিক দৃষ্টিতে হয়তো ক্যামেরার সাপেক্ষে আমি স্থির হব, বা তুমি তোমার বন্ধুর সাথে কোনো বেঞ্চে বসে রাখো, যখন তখন স্থির, কিন্তু আসলে কি স্থির, আপেক্ষিক ভাবে হয়তো স্থির থাকে, কিন্তু সূর্যের চারদিকে যখন পৃথিবী ঘুরছে, সেই দৃষ্টিতে কি আমরা আবার গতিশীল হচ্ছি, তাই না। তাহলে এই জন্য বলা হচ্ছে পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো বস্তুর গতিস্থিতিকে পরম স্থিতি, আর গতিকে আমরা পরম গতি বলি। যদি এটা গতিশীল থাকে তাহলে সেটাকে আমরা পরম গতি বলবো। এখন দেখা যাচ্ছে এই ক্যামেরার সাপেক্ষে আমাকে স্থির, ঠিক আছে, এটা একটা স্থিতিশীলতা। আবার গতিশীলতার কারণে আমাকে এটা হচ্ছে গতিশীল হয়ে যাচ্ছে, তাই না।
তাহলে এখানে একটা তোমাদের বইতে একটা চমৎকার একটা প্রশ্ন আছে যে এই মহাবিশ্বে সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, কোন গতি পরম নয় কোন স্থিতি। কারণ আমরা যেহেতু সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছি, তাহলে কি এখানে দেখা যাচ্ছে যে আমরা পৃথিবীর চারদিকে আবর্তনশীল, কিন্তু আমাদের দৃষ্টিতে আমরা সেই ঘূর্ণায়মানটাকে বুঝতে পারছি না। তো সেই দৃষ্টিতে কি আমরা স্থিতিশীল, কিন্তু যখন সূর্যের চারপাশে ঘুরছি তখন কি এটা মানে গতিশীল হয়ে যাচ্ছে। তাহলে এমন কোনো প্রসঙ্গ কাঠামো আমরা পাবো না, কারণ আমরা জানি সূর্য না কোনো মিল্কি ওয়ে বা ব্ল্যাক গ্যালাক্সি নক্ষত্র মন্ডলের চারপাশে ঘুরছে, তাহলে সূর্য কিন্তু ঘূর্ণায়মান, কোনো স্থিতিশীল আমরা প্রসঙ্গ কাঠামো খুঁজে পাবো না। ঠিক আছে, সেইভাবে ব্যাখ্যা করলে যে আমরা কোনো স্থিতি আপেক্ষিক মানে সকল গতি আপেক্ষিক, কোনো গতি পরম হতে পারবো না আর কোন স্থিতি পরম নয়। ঠিক আছে, এই ব্যাখ্যাটা তোমাদেরকে বইতে সুন্দর করে দেওয়া আছে। একটা হচ্ছে যখন আমরা স্থিতি বা পরম গতির স্থিতি আর গতির আরেকটা তোমাদের ব্যাখ্যা দিতে পারি, চলন্ত ট্রেনে যখন আমরা চড়তে থাকি তখন দেখা যায় পাশাপাশি দুজন ব্যক্তি কি হয়, স্থির থাকি আমরা। স্থিতি, এই স্থিতিটা আমাদের স্থির, কিন্তু বাইরে থেকে কোনো ব্যক্তি যদি আমাদের চলে যেতে দেখে যে চলে যাচ্ছে, আমাদের চলে যাওয়া যদি দেখে, তার সাপেক্ষে কিন্তু আমরা গতিশীল। কিন্তু যখন আমরা দুজন ট্রেনে কামরায় বসে আছি তখন কিন্তু আমরা স্থির, একজনের সাপেক্ষে আরেকজন সাপেক্ষে চলমান কি বলে, তখন আমরা স্থির। চলন্ত ট্রেন হলেও সেটা কিন্তু আমরা স্থিরই বলবো, কারণ তাদের মধ্যে সময়ের সাথে সাথে কিন্তু অবস্থানের পরিবর্তন হচ্ছে না। তোমাদের বেঞ্চে যদি তোমরা বসে রাখো, দেখো দুইটা বন্ধু, তখন কিন্তু তোমাদের অবস্থানের পরিবর্তন হচ্ছে না, এইটাকে তোমাদের স্থির বলা হচ্ছে। আর গতি হচ্ছে পাশ থেকে তোমাদের যেতে, যে লোকটা যে কোনো সবুজ ফসলের মাঠে দাঁড়িয়ে আছে, যদি ট্রেনটা চলে যেতে দেখছে, তখন যদি তোমাদেরকে দেখে তখন সে গতিশীল দেখছে, তার মানে কি তার সাপেক্ষে তোমরা গতিশীল। তার মানে বোঝা গেল যে কোনো গতি আর স্থিতি একদম মানে প্রসঙ্গ কাঠামোর উপরে নির্ভর করছে। প্রসঙ্গ কাঠামো আমরা কি বললাম, কোন বিন্দু সাপেক্ষে, তোমাদের সাপেক্ষে হলে সেটা স্থিতি, আর বাইরে যে লোকটা দাঁড়িয়ে আছে তার ক্ষেত্রে দেখতে কি হচ্ছে যে তোমরা গতিশীল। ঠিক আছে, কিন্তু দুজনেই রাইট। এখন গতি আর স্থিতিটা আমরা কিভাবে বুঝতে পারবো, প্রসঙ্গ কাঠামোর উপরে মূল বিন্দু, সে বিন্দুটা কোথা থেকে তোমার সাথে হতে পারে বা স্থির অবস্থান থেকে, আবার কোনটা হচ্ছে গতিশীল সেটাও, তাই না? এই জন্য বইতে ভালোভাবে সুন্দর করে দেওয়া আছে। আমরা আসলে কিছু বিভিন্ন প্রকার গতি আছে সে সম্পর্কে জানি। এখানে গতি আছে, দেখো সরলরৈখিক গতি। একটা আছে যে কোনো একটা রাস্তার মধ্যে দিয়ে তুমি সরলরৈখিক ভাবে হেঁটে চলে যাও, বা সাইকেলটা সোজাসুজি ভাবে চলে যাবে কোনো গাড়ি, বা উপর থেকে কোনো একটা পাথর যদি আমি ফেলে দিই তাহলে কি সোজাসুজি পড়বে, এটা হচ্ছে সরলরৈখিক গতি। ঠিক আছে, তারপর দেখো ঘূর্ণন গতি। আমাদের ঘরের বাসার মধ্যে কি পাখা আছে, পাখাগুলি কি ঘুরে, যেইভাবে যে মোশনে ঘুরছে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। ঠিক আছে, ঘূর্ণন গতিটা হচ্ছে যেমন পাখার গতিটা বাসায় বৈদ্যুতিক পাখার গতি বা মোটর ভিতরে যে থাকে। আচ্ছা, চলন গতি হচ্ছে প্রত্যেকটা পার্টিকেল যখন মানে প্রত্যেকটা অণু মানে কণাগুলো একসাথে মুভ তৈরি করে, সেটা সরলরেখায় হতে পারে, চলন গতিতেও মানে অনুগতিতেও সেটা দেখা বিষয় না, সেটা তোমার মানে চলন গতিতে হচ্ছে একদম সব অণুগুলো একসাথে যায়। যেমন একটা কোনো টায়ার বা কোনো কিছু আমরা একসাথে দিই, পুরোটা টায়ার চলে গেলে কি হয়, প্রতিটা অণু একসাথে চলে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে চলন গতি। পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি হচ্ছে সরলরৈখিক গতি। কোন একটা নির্দিষ্ট সময় পর সেটা একটা সর্বোচ্চ মানে পৌঁছে আবার কি করছে, তার মানটা যখন শেষ হয়ে যাচ্ছে সে আবার বিপরীত পাশে যাচ্ছে, এবং যাওয়ার পর আবার সর্বোচ্চ মানটা পৌঁছানোর পর আবার পিছনে চলে আসছে। এই গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। এবং সরল দোলনের গতিটা বোঝানো হচ্ছে। আর সরল স্পন্দন গতিটা তোমার দোলনার গতি বলা যায়। আবার স্প্রিং এর গতি যেটা কম্পনশীল অবস্থায় আবার ই হয়, সবগুলো একত্রিত হয়ে আবার এক পাশে যায়। সরলরৈখিক গতিটা পর্যাবৃত্ত গতি দুই পাশে হয়, আর সরল স্পন্দন গতিটা হচ্ছে এক পাশে যে তার গতিটা সঞ্চালন থাকে। দেখো আমি এখানে কিছু এক্সাম্পল গুলি তোমাদের বুঝার সুবিধার্থে গতিটা দেখিয়ে দিয়েছি। ঘূর্ণন গতি দেখতে পাচ্ছ, চলন গতিটা যেমন একটা টায়ারের মধ্যে চলে যাচ্ছে, আবার যে শিশু পার্কের গতিটা যে ঘূর্ণন গতি আমাদের যে রাইডটা চড়ে একদম ঘূর্ণন ভাবে মানে বৃত্তের একদম কেন্দ্র বরাবর থেকে যে ঘূর্ণনটা সেটা ঘূর্ণন গতি। চলন গতিটা দেখতে পাচ্ছ যে গতিটা অনুযায়ী একটা চলন ভাবে যাচ্ছে। পর্যাবৃত্ত একটা সরল গতিকে বোঝা যায়, স্পন্দন গতি হচ্ছে একটা দোলনার গতিকেও আমরা সরাসরি স্পন্দন গতি করতে পারি। আবার স্প্রিং এর গতি সেটাকেও আমরা কি করতে পারছি, সরল স্পন্দন গতি। ঠিক আছে, এরপরে দেখি স্কেলার ও ভেক্টর রাশি। স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে আমরা যে
যে যে রাশিটা আমরা যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে প্রকাশ করবো, যেটা প্রকাশ করার জন্য আমার দিক নির্দেশনের প্রয়োজন হয় না, যেমন দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, সময়, তাপমাত্রা, এগুলাতে কি হচ্ছে আমাদের মান প্রকাশের প্রয়োজন হয় দিক নির্দেশনা। যেমন দেখো ভর বা দৈর্ঘ্য এত মিটার, তোমার দৈর্ঘ্য কতটুকু বা তোমার ওজন কতটুকু, ভর কতটুকু, যেমন 60 কেজি বা 50 কেজি, এটার জন্য আমার দিকের প্রয়োজন নেই, শুধু মানটা জানলেই হয়। যদি কতটুকু কাজ হয়েছে, কতটুকু শক্তি হয়েছে, শুধু মানটা জানলেই হয়। কোন দিকে কাজ হয়েছে, শক্তিটা কোন দিকে গিয়েছে বা সময়, এগুলির জন্য আমাদের কি দিকের প্রয়োজন হয় না, বা তাপমাত্রা জানতে হয় কত ডিগ্রি সেলসিয়াস, এটা জানলে হয়, কোনো দিক জানতে হয় না। সেই ক্ষেত্রে আমরা স্কেলার রাশি, সেটা হচ্ছে স্কেলার রাশি, শুধু মান দিয়ে সম্পূর্ণভাবে প্রকাশ করা যাচ্ছে। আর যেটাতে তোমার মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান ও দিক উভয় প্রয়োজন হয়, তাকে ভেক্টর রাশি বলে। যেমন সরল, বেগ, ত্বরণ, মন্দন, এগুলো হচ্ছে বল, এগুলো হচ্ছে কি তোমার ভেক্টর রাশি। এটা শুধু আমরা যেমন দৈর্ঘ্য বা ভরের মান দিয়ে প্রকাশ করতে পেরেছি, কিন্তু এই সব রাশিগুলাকে আমরা শুধু মান দিয়ে প্রকাশ করতে হবে না, তার দিক, যেমন আমরা এই যে সরল কতটুকু দূরত্ব গিয়েছে, কোন দিকে গিয়েছে, যেমন কিছুক্ষণ আগে আমরা অবস্থানটার মধ্যে বুঝিয়েছি যে উত্তর দিকে না পশ্চিম দিকে না পূর্ব দিকে, সেই দিকটা উল্লেখ করতে হবে। এগুলো দিক ছাড়া নির্ণয় করা যায় না। আমরা আবার দেখবো পিছনে, চলো দেখি আমরা এগুলো বিস্তারিত। দূরত্ব আর সরণ, যেমন দূরত্ব একটা স্কেলার রাশি আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। দেখো দূরত্ব কি হচ্ছে, বলুন যে কোনো মানে দিকে, যে কোনো দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তু দূরত্বটাকে মানে অবস্থানের পরিবর্তন কি দূরত্ব বলা যায়। দূরত্বটা কোনো মানে দিকের প্রয়োজন হচ্ছে না, যে কোনো দিকে, সংখ্যাটার মধ্যে দেখতে পাচ্ছ যে কোনো দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনটাই হচ্ছে দূরত্ব। এখানে কোনো দিক বলেনি, খেয়াল করতে পারছো। কিন্তু সরল যদি আমি বের করতে চাই তাহলে নির্দিষ্ট দিকে হতে হবে, সেটা কোন দিকে হবে সেটা আমার জানতে হবে, তাহলে বুঝতে পারবো এই যে কি। আচ্ছা, দ্রুত তাহলে কি, যেহেতু শুধু মান দিয়ে প্রকাশ করা যায়, এই জন্য এটা স্কেলার রাশি, এটা প্রতীক ডি, একক হচ্ছে মিটার, মানে কত মিটার, এটা যে আমরা এককটা হচ্ছে মিটার, আর মাত্রা সমীকরণ আমরা প্রকাশ করি এল, ঠিক আছে। এরপর দেখো সরল, নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে, এখানে দেখো ডিফারেন্সটা কি, ওটা যে কোন দিকে ছিল, আর এটা হচ্ছে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরল বলা হয়। আচ্ছা, তাহলে যেহেতু নির্দিষ্ট দিকে, তাহলে এটা আমরা বুঝতে পারছি সহজে সংখ্যা দেখি যে এটা একটা ভেক্টর রাশি, ঠিক আছে। এটা ভেক্টর রাশি এবং এই ভেক্টর রাশিকে প্রতীকটা হচ্ছে এস, একে আমরা একক আর মাত্রা সমীকরণ, সরণের দূরত্বের মধ্যেই সরণ আর দূরত্বের মাত্রা একক এক, ঠিক আছে। একক হচ্ছে মিটার, তেমন মাত্রা সমীকরণ মাত্রা হচ্ছে এক, ঠিক আছে। তাহলে আমরা এই দুটার মধ্যে পার্থক্যটা কি, একটা হচ্ছে নির্দিষ্ট দিক হতে হবে, সেটা হচ্ছে সরণ, আর যেটা যে কোনো দিক হচ্ছে সেটা হচ্ছে দূরত্ব। তাহলে আমরা আরেকটু বোঝার চেষ্টা করি এখান থেকে যে দূরত্ব আর সরণের মধ্যে কিছু পার্থক্য আছে। দেখো চিত্র এঁকেছে তোমাদের জন্য। দেখো এখান থেকে যদি কোনো একটা বিন্দু যদি চলাচল শুরু করে, তার যদি এখান থেকে পথটা অতিক্রম করে শেষ করে, সেই বিন্দু হচ্ছে আদি বিন্দু, যদি এখান থেকে শুরু শেষ বিন্দুটা কি এখানে চলে আসলো, তাহলে এই যে দূরত্বটা আমরা ইয়েলো কালার দেখতে পাচ্ছি, নীল কালার যদি দূরত্ব হয়, তাহলে সরল কিন্তু কখনোই এই আঁকা বাঁকা পথে চলবে না, সরল নির্দিষ্ট দিকে এবং তার লম্ব বরাবর, ঠিক আছে। প্রথম বিন্দু আর শেষ বিন্দুটাই হচ্ছে দূরত্বের, এটা হচ্ছে সরল, তার মানে এটা বক্ররেখা বা হয় না, সরল হচ্ছে মানে লম্বরেখা সরলরেখা বরাবর, ঠিক আছে। তার আরেকটা আমরা এখানে চিত্র দেখতে পারি যে এখান থেকে যদি এই দূরত্ব এখান থেকে এসে যদি এটা দূরত্ব অতিক্রম করে এই বিন্দুতে চলে যায়, তাহলে আমরা সরলটা কিভাবে এখান থেকে এই বিন্দু পর্যন্ত, ঠিক আছে। কিন্তু এটা একা বাঁকা হয়ে সরল হবে না, এটা হচ্ছে দূরত্ব আর সরল হচ্ছে সরলরেখা বরাবর। তার মানে আমরা যখন প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুতে যখন যাব, সরল শুধু লম্ব রেখা বরাবর যেটা হবে সেটা হচ্ছে সরল, আর দূরত্ব তোমার আঁকা বাঁকা হোক সরলরেখা উভয় প্রকারে হতে পারে, আর সরল হচ্ছে নির্দিষ্ট দিক বরাবর এবং লম্ব বরাবর সরলরেখা, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে আমরা একটা বৃত্তাকার দেখতে পাচ্ছি, এই বৃত্তাকারের মধ্যে আর ব্যাসার্ধ বরাবর একটা কোন একটা কণা ঘুরছে, ঘূর্ণায়মান অবস্থায় এই ব্যাসার্ধ আমরা জানি আর, আর পরিধি হচ্ছে 2πr, তাহলে এটা দূরত্বটা কি, দূরত্বটা হচ্ছে 2πr, ঠিক আছে। পরিধিটাই এটা দূরত্ব, কিন্তু আমরা দূরত্ব পেয়ে গেলাম। এখন আমরা তো জানি যে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু হচ্ছে সরল, এখানে কি সমান আমরা পাবো, যে বিন্দু থেকে চলা শুরু করেছে পড়াটি সেই বিন্দু দিয়ে শেষ করেছে, এখানে কোনো
মানে স্মরণের অবস্থানে বিন্দু কোনো অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে না, তাহলে কি এখানে স্মরণ এস শূন্য হয়ে গেল। ঠিক আছে, কারণ এখানে কোনো স্মরণটা লক্ষণীয় না, কারণ স্মরণ যদি যেখান থেকে শুরু হয়েছে সেখানে শেষ হয়ে গেছে, তাহলে এস ইজ ইকুয়াল টু স্মরণ। স্মরণ শূন্য হতেও পারে কিন্তু দ্রুত কখনো শূন্য হয় না। ঠিক আছে, এখানে দেখো দ্রুতি ও বেগ। আমরা যেমন স্মরণ আর দ্রুত পড়লাম, তেমন দ্রুতি আর বেগ কি। দেখো দ্রুতি হচ্ছে কোন বস্তু অবস্থানের পরিবর্তন তথা দূরত্বের হারটা বোঝাচ্ছে। যেমন এই যে একটা অবস্থানের পরিবর্তন কতটুকু, ফিজিক্সের মধ্যে পদার্থবিজ্ঞানের সময়টা অনেক গুরুত্বপূর্ণ। তুমি 1 সেকেন্ডে বা 1 মিনিটে কতটুকু দূরত্ব যাও, এই মিনিট এগুলো অনেক ইম্পর্টেন্ট। এখন দেখো দ্রুতি হচ্ছে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন তথা দূরত্বের হার। এখন এটা একটা স্কেলার রাশি, কারণ দূরত্বের আমরা জানি দূরত্ব যে স্কেলার রাশি, তাহলে কি এটা দূরত্বের হারটাও যদি আমরা বের করি তাহলে এটাও স্কেলার রাশি হবে। তাহলে স্কেলার রাশি প্রতীক ভি। এখন দেখো টি সমদ্বিবাহু দূরত্ব আমরা ভি পেয়েছি। ঠিক আছে, জি ধরে নিলাম জি, যেহেতু দূরত্বকে জি দ্বারা প্রকাশ করা হয়, এক সময় ভি বাই টি, তাহলে ভি দ্রুতিটা কি পেলাম আমরা ডি বাই টি, মানে একক সময়ে কতটুকু দূরত্ব হার সেটাই হচ্ছে কি দ্রুতি। ঠিক আছে, আর এটার একক হচ্ছে আমরা যেহেতু জানি দূরত্ব মিটার আর সময় হচ্ছে সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড, এটাকে মিটার পার সেকেন্ড এইভাবে লেখা যায় না একক, বা মিটার পার সেকেন্ড ইনভার্স এভাবে লেখা যায়। ঠিক আছে, তারপর মাত্রা অভাবে দেখতে পারি, এখানে যদি জি আমরা জানি মাত্রা এল, তাহলে জি এর মাত্রা হচ্ছে টি, তাহলে ডি বাই টি যদি লিখতে পারি তাহলে কি এখানে নিচে থাকার পরে এখানে একটা ইনভার্স হয়েছে। ঠিক আছে, এল টি ইনভার্স। এখন বেগ কাকে বলে সেটা দেখছি। নির্দিষ্ট দিকে আমরা কি করেছি, নির্দিষ্ট দিকে বলে সেটা ভেক্টর আছে, তাই না? নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন তথা স্মরণের হার, স্মরণ যেহেতু নির্দিষ্ট দিকে তাহলে এটাও কি একটা ভেক্টর রাশি, তাই না? কোনো নির্দিষ্ট দিকে কোনো অবস্থানের পরিবর্তন তথা স্মরণের হার, মানে 1 মিনিটে বা 1 সেকেন্ডে কতটুকু স্মরণ হচ্ছে সেটাই, সেই হারটাই হচ্ছে বেগ। বেগ একটি ভেক্টর রাশি, তাই না? প্রতীক ভি। টি সময় অতিক্রান্ত দূরত্ব যদি s হয় তাহলে 1 সেকেন্ডে বা একক সময়ে অতিক্রান্ত দূরত্ব কি হবে s বাই t। এখন বেগ v ইজ ইকুয়াল টু s বাই t। এর এত আমরা আগে যখন দ্রুতিকে শিখলাম মিটার পার সেকেন্ড, আর মাত্র হচ্ছে এটা হচ্ছে l t ইনভার্স, এটা একই কিন্তু মাত্রা সমীকরণ আসবে একক এক হলেও বেগ আর দ্রুতি কিন্তু এক নয়, তাই না? দ্রুতি হচ্ছে নির্দিষ্ট যে কোনো দিকে হতে পারে, আর ব্যাগ হচ্ছে নির্দিষ্ট দিকে হতে হবে। ঠিক আছে, এরপর আমরা শিখবো কি ব্যাগ কয় প্রকার। ব্যাগ হচ্ছে 2 প্রকার, যথা একটা হচ্ছে সুষম বা অসমবেগ, আর একটা হচ্ছে অসমবেগ। নাম দেখে বুঝতে পারছো যে সুষম মানে কি সমান হারে, আর অসম হচ্ছে এলিমেন্ট। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো যে সুষম বেগ হচ্ছে স্মরণের হারটা কি সর্বাধিক, বস্তুর স্মরণের হার বা সময়ের হার বেগের হারটা যদি সর্বদা সমান থাকে। যেমন এখানে একটা কোনো গাড়ি চলা শুরু করলো, তার যদি স্মরণ যদি হয় মানে বেগের মান যদি সমান হবে, এই উদাহরণটা দেখলে তোমার এক্সাম্পলটা বুঝতে পারবে। স্মরণটা যদি তোমার 10 মিটার হয়, ঠিক আছে, কয় সময় লাগবে 2 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, আবার যদি 15 মিনিট পরে যদি স্মরণে 15 মিটার স্মরণে যদি তার সময় 3 সেকেন্ড হয়, আবার যদি স্মরণটা 20 মিটার স্মরণে যদি সময় 4 সেকেন্ড হয়, যদি 4 সেকেন্ড হয়, 25 সেকেন্ড যদি 5 সেকেন্ড, তাহলে প্রত্যেকটাকে যদি আমরা ডিভাইড করি সমীকরণ থেকে জানি এটা তো 10 মিনিট ভাগ করলে 5 হবে, 15 সেকেন্ড 15 মিটারে 3 দিয়ে ভাগ করলে 3 সেকেন্ডে কত হলো 5। এরকম ভাগ প্রত্যেকটা বেগের মান কি হচ্ছে সমান প্রত্যেককে, মানে তার কিন্তু বেগ কিন্তু গতিশীল ছিল, গাড়িটা কিন্তু গতিশীল এখন ছিল, থাকলে কি হবে কিন্তু তার একটা ডিসটেন্স কি স্মরণের হারটা কি বেগের মানটা সমান হচ্ছে, সর্বদা সমান থাকছে, এই জন্য এটা হচ্ছে সমবেগ। ঠিক আছে, যে 10 পরে 5 গেলাম 15 থেকে ভাগ করে 15 পেলাম, এখানে হয়তো স্মরণের মান মানে মিটারটা বেড়েছে বা সেকেন্ডের মানও বেড়েছে, কিন্তু বেগের মানটা প্রত্যেকটা বিন্দুতে মানে সমান ছিল, তাহলে এটা হচ্ছে সমবেগ। ঠিক আছে, এরপরে দেখো অসমবেগ, বস্তু স্মরণের হার বা বেগের হার সর্বদা পরিবর্তন করে।
যদি পরিবর্তন হতে থাকে তাহলে দেখো কিভাবে পরিবর্তন হতে থাকে। যে 10 মিটারে 2 সেকেন্ডে তার কি করলো 10 মিটার অতিক্রম করলো, 3 সেকেন্ডে 30 মিটার, আবার 4 সেকেন্ডে 60 মিটার অতিক্রম করলো, 5 সেকেন্ডে কি করলো 100 মিটার অতিক্রম করে ফেললো কোন একটা গাড়ি বা কিছু কোন একটা বস্তু। তাহলে কি তার কি বেগটা এলোমেলো হয়ে গেল। এটা কিন্তু আমরা ভাগ করি 10 SDT তে ভাগ করি এর মানটা আমরা পাই, তাই তো জানি। এখন এটা ভাগ করার পর এটা হচ্ছে 5, দেখা যাচ্ছে 30 কে 3 দিয়ে ভাগ করলে 10, তারপর 60 কে 4 দিয়ে ভাগ করলে 50, তার মানে 100 কে 5 দিয়ে ভাগ করছি পেয়ে যাচ্ছি 20। এটি তোমার বেগের মানটা কি হচ্ছে 5, 10, 15, 20, তার মানে কি বেগের মানটা মানে সমান থাকছে না, ঠিক আছে। বস্তুটা বেগের মানটা কি পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটাকে হচ্ছে অসমবেগ বলা হচ্ছে, ঠিক আছে। আর সুষম বেগ সর্বদা একই থাকে, এই জন্য সুষম বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু আমরা এর আগে দেখলাম যে 5 মিটার, এগুলো কি বেগটা কি আদি বেগ থেকে 5 মিটার থেকে শুরু করে শেষ পর্যন্ত কি 5 ছিল, তার মানে এখানে সুষম বেগের বেগ একটাই, এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আর অসম বেগ যেটা সেটা আদি বেগ দিয়ে শুরু করেছিল 5 মিটার, আমরা দেখছিলাম ইউটি এখানে হচ্ছে 5 মিটার আর শেষ বেগ হচ্ছে 20 মিটার, যেটা আমরা দেখতে পাচ্ছি শেষ বেগ ভি, ঠিক আছে। তাহলে আদি বেগকে ইউ দিয়ে প্রকাশ করা হয়, শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, অসম বেগ, ঠিক আছে। ত্বরণ ও মন্দন, বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকেই কি বলা হয় ত্বরণ। আমরা যে বললাম কিছু অসম বেগটা যেটা বেগের মানে পরিবর্তন হচ্ছে সেটাই কি ত্বরণ। প্রতি সেকেন্ডে বেগের মানটা কতটুকু পরিবর্তন হচ্ছে সেই সময় সেইটাই হচ্ছে ত্বরণ। দেখো এটাও একটা ভেক্টর রাশি, যেহেতু বেগ একটি ভেক্টর রাশি, প্রতীক এ এটাকে এ দিয়ে প্রকাশ করা হয়। ইউ আদি বেগ নিয়ে চলমান কোন বস্তু কি সময় পর যদি ভি বিশেষ বেগ প্রাপ্ত হয় তাহলে আমরা কি লিখতে পারি কি সময় বেগের পরিবর্তন কি হবে। আমরা শেষ বেগ যখন 20 তখন পেয়েছিলাম, এটা কি করেছে আমরা 5 দিয়ে বিয়োগ করতে পারি, তাই না। কিন্তু এখানে আমরা ভি আর ইউ লিখেছি প্রতীক দিয়ে, তাই না। যে এই সময় বেগের পরিবর্তন হবে কি শেষ বেগটা কি মানে যে বেগটা শেষ প্রাপ্ত হয়েছে সেই বেগটা হচ্ছে ভি একক সময় পরে পেলে কি হবে ভি মাইনাস ভি বাই টি, এইটাই হচ্ছে ত্বরণ। এই ইকুয়েশনটা কি হচ্ছে ত্বরণ। তাহলে এই ত্বরণ এ দিয়ে আমরা ভি মাইনাস ভি বাই টি এই সমীকরণ দিয়ে আমরা লিখতে পারি। এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স, আর এভাবে লেখা যায় পার সেকেন্ড স্কয়ার বা মিটার পার সেকেন্ড ইনভার্স, এভাবে লেখা যায়। আর মাত্রা LT ইনভার্স 2, ঠিক আছে। যেহেতু আমরা ভি এর মানটা উপরে যদি মিটার পার সেকেন্ড থাকে আর নিচে একটা ঠিক থাকার কারণে এখানে s সেকেন্ডটা যুক্ত হয়েছে, তাই না, এজন্য s স্কয়ার হয়েছে। আর এখানে নিচে উপরে স্কয়ার মাইনাস ইনভার্স হয়েছে। আর মাত্রা হচ্ছে LT ইনভার্স 2। এবার দেখো ত্বরণ ত্বরণ হলো দুই প্রকার, একটা সুষম ত্বরণ, একটা হচ্ছে অসম ত্বরণ। সুষম আর মন্দন হচ্ছে সময়ে বস্তুর অসম বেগের আমরা তো হ্রাসের হারকে মন্দন বলবো, মানে ঋণাত্মক মানটা। ত্বরণটাই আসলে মন্দন, মন্দনটাকে কোন মানটাকে ত্বরণের ঋণাত্মক মানটা যখন চলে আসে তখন সেটাকে আমরা মন্দন বলি, মানে ঋণাত্মক ত্বরণ দিয়ে মন্দন বলি। যখন ব্যাগটা যখন হ্রাস পায় কমে যায় তখনই তো মানটা ঋণাত্মক হয়ে যায়, আর তখনই আমরা যে ত্বরণটা পাবো সেটাকে আমরা মন্দন লিখবো, ঠিক আছে, মন্দন বলবো। এবার দেখো আমরা যে গতির সমীকরণগুলা ইকুয়েশনগুলা করব, এখানে v প্লাস at, এখানে v দেওয়া আছে। এই সমীকরণটা আমরা এখানে প্রমাণ করব পিছনে, আমরা পরের স্লাইডে v গড়বেগটা নিয়ে এখানে একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। v হচ্ছে এই v বড় অর্ধেকটা পিছনে আমাদের এটা হচ্ছে গড়বেগ, যেটা আদি বেগ এবং শেষ বেগকে যোগ করার পরে 2 দিয়ে ভাগ করার পরে আমরা গড় মানটা পাই। তো বেগের ক্ষেত্রে সেটাই আদি বেগ আর শেষ বেগ যোগ করার পর 2 দিয়ে ভাগ করলে আমরা গড় বেগ পাবো, ঠিক আছে। তারপর টি বসিয়ে দিব। এই ইকুয়েশনগুলো আমরা পরের স্লাইডে ইকুয়েশনগুলো সলিউশন করব। তবে তোমার অঙ্ক করার ক্ষেত্রে আরেকটা জিনিস দরকার, যেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, যে আমরা তো সবাই তো মিটার পার সেকেন্ডে করলাম, তাই না, কিন্তু তোমার অঙ্কে কিন্তু মিটার পার আওয়ারে থাকতে পারে। সেই অঙ্কগুলো কিভাবে করবে একটু বুঝিয়ে দিই। আমি একটু ধরে নিলাম যে 54, ঠিক আছে, 54 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে কি হবে, আমরা জানি কিলোমিটারে জানি 1000 মিটার, তাই না, 1000 দিয়ে গুণ দিলে আমরা কিলোমিটারকে মিটারে পেয়ে যাচ্ছি। আর আমরা জানি 1
এক ঘন্টায় কি হয় 60 মিনিট, আবার 1 মিনিট হয় 60 সেকেন্ড। তাহলে 60 গুণ 60 করলে কি আমরা পেয়ে যাচ্ছি 1 ঘন্টা সময়, তাই না? ওটি আমরা সেকেন্ডে পরিণত করে নিলাম, তারপরে কাটাকাটি করার পরে 15 পার মিটার মিটার পার সেকেন্ড আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কিলোমিটার পার আওয়ারে যদি অঙ্কগুলো থাকে মিটার পার সেকেন্ডে নিয়ে তারপর তোমরা অঙ্ক করতে হবে। এই জন্য আমি দেখিয়ে দিলাম। এরপরে দেখছি যে বস্তু আমরা যখন ইকুয়েশন সমান করব এর আগে আমাদের কিছু জানা দরকার। দেখো বস্তু স্থির অবস্থান থেকে চলতে যদি শুরু করে তাহলে ইউ কি যখন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তখন ইউ কি স্থির থাকে, তখন ইউটা কি শূন্য। মনে করো গাড়িটা তখন বন্ধ ছিল, তখন কি আদি বেগ তখন কোনো ব্যাগ ছিল না, তখন ইউ ইকুয়াল টু শূন্য তখন হয়। আর চলমান ইউ যদি মানে একটা চলন্ত গাড়ি যদি আমরা বেগ বা কোনো কিছু বেগ করতে যাই তখন এই বেগটা যদি থেমে যায় তাহলে ইউ বেগ নিয়ে যে চলা শুরু করলো সেই বেগটা যে থেমে গেল, সে থেমে যাওয়ার পরে কি শেষ ব্যাগটা কি হয়ে যাবে শূন্য, কারণ ব্যাগ তখন থাকে না, তখন ব্যাগটা কি হয়ে যায় থেমে যাওয়ার পরে ব্যাগটা শূন্য হয়ে যায়, তখন ভি ইকুয়াল টু শূন্য। এখন প্রুফ দেখ আমরা এই সমীকরণগুলো প্রুফ করব। দেখো 1 নম্বর সমীকরণের প্রুফটা এই যে 1 নম্বরে আমরা দেখছি আমরা ত্বরণের সংজ্ঞা থেকে জেনেছি কি যে ত্বরণ সমান কি শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ অতিক্রান্ত সমান। এখন যদি শেষ বেগে ভি আমরা জানি মাইনাস ইউ আদি বেগ অতিক্রান্ত সময়কে টি দিয়ে প্রকাশ করা হয়েছে লিখেছি। তারপরে এই সমীকরণটা যদি সমাধান করি তাহলে এই পাশে নিয়ে সেই টি চলে আসবে এখানে, আর বিটা যদি এখানে থাকে ইনভার্স পাশে চলে এটা প্লাস হয়ে যাবে অবভিয়াসলি প্লাস 80। তাহলে আমাদের প্রথম সমীকরণটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে ত্বরণ থেকে আমরা এই সমীকরণটা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় সমীকরণটা কি সেটা দ্বিতীয় সমীকরণ হচ্ছে s = ut + half at স্কয়ার। তাহলে প্রথমে আমরা যে গড় বেগটা নিয়ে তোমাদেরকে যে ইকুয়েশন দেখানোর সময় যে বললাম যে আদি বেগ প্লাস শেষ বেগ দিয়ে দুইকে যদি ভাগ করি সেটাই হবে গড় বেগ। তাহলে আমরা এটা যেমন জানি তখন s = v, এটাও তো জানি তাই না? আমরা বেগের মান যে s/t, তাহলে s কে যদি আমরা এখানে রাখি তাহলে vt লেখা যায় তাই না? এরপরে এই v এর মানটা u + v/2 ওখান থেকে এখানে ওই মানটাকে এখানে বসালাম, তারপরে এটাকে t দিয়ে রাখো, ঠিক আছে? এটা যেহেতু গুণ আকারে আছে, এখন এটাকে যদি এই u এর মানটা v এর মানটা আমরা যদি জানি যে আগের সমীকরণটা প্রথম সমীকরণে জেনেছি v + 80, এখানে যদি বসিয়ে দেই তাহলে কি হয়ে যাবে 2u + 80, আর এটি যখন এখানে আছে 2টা নিচে চলে যাবে। এবার দেখো 2u + 80 স্কয়ার, u 80টা কি হয়ে গেল এটার সাথে গুণ হয়ে এখানে চলে আসে, আর 80 এর সাথে 80 স্কয়ার হয়ে গেল ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এখন আমরা যদি দুই পাশ থেকে 2টা কমন নিয়ে করে দিই, দেখো দুই পাশ থেকে কি হয়ে গেল 2টা কমন নিলাম, এখানে 2 কমন চলে গেলে u ছিল চলে যাবে, আর এখানে যেহেতু 2 ছিলই না তাহলে না হাফ হয়ে যাবে। আর আমরা যেহেতু কমন নিয়েছিলাম 2, এই জন্য এখানে 80টা চলে গেল, ঠিক আছে? 80 স্কয়ার এখানে হাফ হয়ে গেল, 2টা কমন নিয়েছি ut রেখে দিয়েছি পাশে হাফ 80 স্কয়ার হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা পেয়ে গেলাম যে এই 2 যদি কাটা চলে যাবে তখন 80 + হাফ 80 স্কয়ারটা এটা পেয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো v² = u² + 2as, এখানে যদি ভিটা লিখে আমরা তাহলে এই সমীকরণটা স্কয়ার করার পরে কি আমরা জানি a + b হোল স্কয়ার সূত্র কি জানি a² + 2a * b 2a * b + b²। এখন b² যখন আমরা লিখছি তখন a² আর t² হয়ে যাচ্ছে, ওকে? তখন আমরা u² টা এখানে রেখে বাকি এখান থেকে কি কমন নিচ্ছি 2a কমন, আমরা জানি এখানে 2a বেরিয়ে চলে আসে, তাহলে ut আছে তাই না? ut আর এখান থেকে a চলে গেল, এখানে যেহেতু আমরা 2টা এখানে নেই তাহলে হাফ হয়ে যাবে, এটা থেকে এই সংখ্যাই থাকে তাই তো? এই জন্য 2টা যেহেতু 2a নিয়ে এসেছি এই জন্য আমাদের কি করতে হবে এই হাফটা এখানে লিখতে হবে, আর যদি a নিয়ে এসেছি তাহলে এখানে একটা a রয়ে গেল, যে এটা এখানে আছে আর একটা এখানে হবে তাহলে a² হবে তাই না? আর এখানে যেহেতু t আমরা কমন নিয়ে এখানে t² যা আছে তাই থাকবে, ওকে? এক্ষেত্রে বোঝা গেল যে আমরা যখন 2a টা কমন নিব তখন এই সমীকরণটা চলে আসবে, আর এই সমীকরণটা আমরা এই যে দ্বিতীয় সমীকরণ প্রমাণ করব s = ut + half at স্কয়ার = s, তাহলে আমরা এখানে s টা বসিয়ে দেব, ঠিক আছে? তাহলে প্রমাণ হয়ে গেল v² = u² + 2a, ঠিক আছে?
তাহলে আমরা গতির সমীকরণ তিনটা শিখে ফেললাম। এবার একটি অঙ্ক দেখি। একটি অটোরিকশার বেগ দেখো 2 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পরে কি হয়েছে 17 মিটার পার সেকেন্ড। অটোরিকশার ত্বরণ কত? এখন আমরা জানি ত্বরণের যে সমীকরণ a = v - c / t, এই সমীকরণে আমরা কি বসাবো, তাই না? আমরা আগে বেগ জানছি 2 মিটার পার সেকেন্ড, যেহেতু অটোরিকশা বেগ এটা দিয়ে শুরু হয়েছিল, তাই না? আর শেষ বেগটাও দিয়ে দিয়েছে এই 70 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগ পেয়ে দিয়েছি। আর পেয়েছি t দেওয়া আছে 5 সেকেন্ড, তাহলে t ও পেয়ে গেছি। বা থাকলো এই সমীকরণের a, যেটাই অটোরিকশা ত্বরণটা আমাদের বের করতে বলেছে, a এর মানটা বের করতে বলেছে। তাহলে এই এই সমীকরণের মধ্যে আমরা এই মানগুলো বসিয়ে দিয়ে ভাগ করে ফেলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, পাঁচ সেকেন্ড স্কয়ার মানে -3 প্লাস এজন্য মিটার পার সেকেন্ড ইনভার্স 2 করতে হবে। ঠিক আছে, এবার আরেকটি আমরা অঙ্ক দেখতে পাচ্ছি। একটি গাড়ি 60 মাইলস পার আওয়ার বেগে চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়। তারপরে গাড়িটির মন্দন কত? এখন আমরা দেখব মন্দন। আগেটা দেখেছি ত্বরণ, নেগেটিভ মান ত্বরণের ঋণাত্মক মানকে বলা হয় মন্দন। তাহলে দেখো এই অঙ্কটা আমরা একটু শিখে নিই। 1 মাইলকে আমরা জানি 1.6 কিলোমিটার। এটা আমাদের মনে রাখতে হবে যে 1 মাইল সমান কত? 1.6 কিলোমিটার যদি হয় তাহলে এটা মিটার নিতে হবে। আমি আগে বলেছি মাইল বা কিলোমিটার পার আওয়ার থাকলে এগুলোকে সব মিটার পার সেকেন্ডে দিতে হবে। তাহলে দূরত্ব দেখো তোমাকে গিয়ে মিটার নিতে হচ্ছে 1.6 কিলোমিটারটাকে আমরা যখন 1000 দিয়ে পূরণ করবো তখন মিটার চলে আসবে। ঠিক আছে, তাহলে মিটার দেওয়া আছে কি আগে বেগ u 60 মাইলস পার আওয়ার। এখানে 60 আমরা দিয়ে দেওয়া হয়েছে, আর মাইলসের যে আমরা যে বের করলাম 1600, এই যে এখানে 1.6 × 10⁻³ বা 1000 দিয়ে পূরণ করলাম মিটার নেওয়ার জন্য, তাই না? সেটা লিখেছি। আর আওয়ার আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট আর 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে 60 পূরণ দিলে 3600, ঠিক না? ওই সেকেন্ডটা যদি আমরা ওই উপরের সংখ্যাটাকে ভাগ করি তাহলে এই অঙ্কটা চলে আসবে আদি বেগ। তারপর সময় দেখো 5 মিনিট, 5 এর সাথে মিনিট দেওয়া আছে, আমরা কিন্তু সেকেন্ডে নিব। তাহলে কি আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 60 দিয়ে আমরা পুরো দিলে হয়ে যাবে। পুরো তারপরে গাড়িটি শেষ বেগ বের করতে হবে। শেষ বেগটি কেন 0 বলতো? এই যে দেখো হঠাৎ চলতে চলতে কি হচ্ছে, ইঞ্জিন বন্ধ হয়ে যায়। আমরা বলছিলাম না যদি হঠাৎ বন্ধ হয়ে যায় বা থেমে যায় তাহলে কি শেষ বেগটা 0 গুণ, তাহলে 0, গাড়িটির শেষ বেগটা 0। ঠিক আছে, তাহলে তখন এ কত হবে? এখানে মন্দন বলা হচ্ছে, মন্দন দেখো আমরা জানি a দিয়ে v - u/t সমীকরণ ওই যে আছে, এটার মধ্যে a যেহেতু শেষ বেগ 0 ছিল, তারপরে u বেগটা এখান থেকে আমরা বের করেছি, সেটাকে এখানে বসিয়ে t টা দিয়ে বসিয়ে ভাগ করার পরে আমরা কি পেয়ে গেছি মাইনাস একটা সাইন। আমরা কিছুক্ষণ আগে বললাম যে ত্বরণের ঋণাত্মক মানকে মন্দন বলা হয়। তাহলে এটা এই ত্বরণটা যেটা আমরা পেয়েছি সেটা কি আসলে ত্বরণ? যদি আমরা লিখতে যাই তাহলে মাইনাস দিতে হবে মিটার পার সেকেন্ড স্কয়ার ইনভার্স 2। বন্ধ চলতে গেলে তখন এই মাইনাস সাইনটা দিতে হবে, তখন এই মাইনাসটা কি করতে হবে না, দিতে হবে। বন্ধনের সময় তিনটা বন্ধন দিয়ে এটাটা ক্যান্সেল করে যে বন্ধনের এটা তো মাইনাস দেওয়া লাগে না। ঠিক আছে, আর ত্বরণ লেখার সময় তখন দেখতে হবে। এরপর আমরা জানি পরবর্তী সূত্র কিছু শিখতে হবে, লস অফ ফলিং বডিজ। বদ্ধবস্তুর সূত্র কি? দেখো প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থা থেকে এবং একই উচ্চ থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান করে অতিক্রম করবে। এখন যেহেতু একটা বস্তু আমরা যদি উপর থেকে ছেড়ে দিই, সেটা যদি পাথর আর পাখির পালক হোক বা কাগজের টুকরো হোক না কেন, 3 তলা 4 তলা যতটা উপর থেকে রেঞ্জ মানে সমান হতে হবে, তাহলে একসাথে এগুলো মাটিতে একসাথেই পড়বে। কিন্তু আমরা কি সেটা পাচ্ছি? একটা পাথরটা তুমি আগে পড়বে নাকি পাখির পালকটা আগে পড়বে? মনে হচ্ছে না পাথরটা আগে পড়বে। হ্যাঁ, আমরা যেহেতু যে পরিবেশে থাকি সেই পরিবেশে এখানে আমরা স্থির অবস্থান হবে, এক কিছু থেকে বিনা বাধায় আমরা কিন্তু বাধাটা পাচ্ছি, যেটা আমরা এই স্পেসের মধ্যে পৃথিবীর মধ্যে যে বাতাস বা থাকে তখন আমরা সেই এক্সপেরিমেন্টটা করতে পারবো না। এই এক্সপেরিমেন্ট করতে হলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় করতে হবে। যদি বিনা বাধায় পড়ে, বিনা বাধায় যদি করতে দেওয়া হয়, পাথরের টুকরা করতে যতটুকু সময় লাগবে, যতটুকু দূরত্ব অতিক্রম করবে, ততটুকুই দূরত্ব অতিক্রম করবে ওই সময়ই পাখির পালকে বা কাগজের টুকরাটা যদি বাধা না থাকে। ঠিক আছে,
দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরত বস্তু নির্দিষ্ট সময়ে টি, নির্দিষ্ট সময় হচ্ছে টি, প্রাপ্ত বেগ হচ্ছে ভি, ওই সময়ের সমানুপাতিক। যদি স্থির অবস্থা থেকে বিনা বাধায় যদি কোনো একটা বস্তু পড়ে তাহলে ওই এই সময়ে টি, প্রাপ্ত বেগটা যদি ভি হয় তাহলে তার সমানুপাতিক সময়, ভি সমানুপাতিক কি টি এর সমানুপাতিক হবে। যদি সময় সমান থাকে তাহলে কি বেগ বাড়তে থাকে। এখানে দেখো টি যদি 2 সেকেন্ড হয় তাহলে বেগ হবে, 3 সেকেন্ড যদি এখানে সময় যত বাড়তে থাকবে বেগ তত বাড়তে থাকবে। এই সূত্র অনুযায়ী দ্বিতীয় সূত্রটা হচ্ছে যদি সময়ের সাথে সাথে বেগটা বাড়তে থাকবে, সমানুপাতিক হবে, ঠিক আছে। আর তৃতীয় সূত্রটা হচ্ছে এই স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তার ওই সময় বর্গের সমানুপাতিক হবে, বর্গের সমানুপাতিক। যেমন যে দূরত্বটা অতিক্রম করছে সেই দূরত্বটা কার বর্গের সময়ে, সময়ে এটা যেমন সময়ের সমানুপাতিক হারে, যদি 2 সেকেন্ড বাড়ে এটা 2 সেকেন্ড করে হবে, কিন্তু এটা উচ্চতাটা কিন্তু তা না, তা হচ্ছে যদি এটা বর্গের হারে, যেমন 2 সেকেন্ড হয় 2 গুণে 4 হয়ে যাবে, ঠিক আছে। 3 হলে 3 গুণে 3 থেকে 9 হয়ে যাবে, এরকম করে করে তোমার এটা স্কোয়ার দিয়ে করতে হবে, ঠিক আছে। 4 হলে 4 স্কোয়ার, এরকম মানে যতটা সেকেন্ডের দূরত্বটা হবে তার সময়ের সাথে সাথে স্কোয়ার হারে দূরত্বটাও বাড়তে থাকবে, মানে অতিক্রম করবে ওই দূরত্বটা যেটা সময় বর্গের সমানুপাতিক। যদি সময়টা 2 সেকেন্ড বাড়ে তাহলে এটা স্কোয়ার করতে হবে, 3 সেকেন্ড স্কোয়ার করতে হবে, 4 সেকেন্ড বা যতই যাই হোক না কেন সময়টা স্কোয়ার করবে, যেই সময়টা আমরা পাবো সেই সময়টা এই দূরত্বের কি হবে সমানুপাতিক। আচ্ছা, আজকের মতো তাহলে এখানে বিদায় তোমাদের সাথে। আজকের ক্লাসে ছিল তোমাদের গতি অধ্যায়টা নিয়ে। গতি অধ্যায় প্রথম ফিজিক্সের প্রথম একটা অধ্যায়। এই অধ্যায়টা যদি তোমরা ভালোভাবে আত্মস্থ করতে পারো তাহলে পরবর্তী সময়ে যে অন্যান্য সংজ্ঞা বা এই যে একক মাত্রা এগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। গতির সমীকরণগুলোর পিছনে অনেক মানে এককগুলো অনেক কাজে লাগে। এই জন্য তোমাদের এই অধ্যায়টা যদি ভালোভাবে আত্মস্থ করতে পারো তাহলে পরবর্তী অধ্যায়গুলোতে তেমন সমস্যা হবে না। এই অধ্যায়টার নাম গতি, ছোট একটা সিম্পল 2টা ওয়ার্ডে, কিন্তু এটা বিশালতা ব্যাপকতা অনেক বেশি। সুন্দর করে এটা বাসায় গুছিয়ে পড়বে আর আমার ভিডিওটার সাথে তোমরা দেখে বোঝার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।